হ্যালো প্রিয় স্টুডেন্ট, তোমরা সকলেই কেমন আছো? আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। আজ আমি তোমাদের বাংলা অনার্সের তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা জলসাঘর গল্পের বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করব এবং যে মূল চরিত্র রয়েছে বিশ্বম্ভর রায় সে সম্পর্কেও আলোচনা করব। তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। পুরো গল্পটি এই একটা মাত্র ভিডিও দেখার পরই বুঝে যাবে। চলো তাহলে শুরু করি আজকে আমার একটা নতুন ভিডিও। জলসাঘর গল্প যদি আমরা জানতে চাই তার আগে আমাদের জানা দরকার সেটা হচ্ছে জলসাঘর গল্পের প্রধান চরিত্রকে। যে কোনো গল্পেরই প্রধান চরিত্র যেমন থাকেন, জলসাঘর গল্পেরও প্রধান চরিত্র বিশ্বম্ভর রায়। তিনি একজন প্রাচীনপন্থী ও জমিদারি ছিলেন। জলসাঘর যে আমরা নামটি পেয়েছি, সেই জলসাঘর মানে তোমরা কি জানো জলসাঘর বলতে কি বোঝায়? না, জলসাঘর হলো জমিদার বাড়ির একটি ঘর যেখানে সঙ্গীত, নৃত্য, পানভোজন ও সামাজিক জমায়েত কিন্তু হতো তখনকার দিনে। এখন তো আর এসব দেখা যায় না। এটি কিন্তু জমিদারি গৌরব ও বিলাসের প্রতীক। একটা সাজানো গোছানো বিলাসবহুল ঘর আমরা বলতে পারি জলসাঘরকে, যেখানে জমিদাররা একসাথে মদ্যপান করত, একসাথে অনেক খাওয়া দাওয়া করতেন এবং গ্রামের অনেক অভিজ্ঞ ব্যক্তিরাও সেখানে উপস্থিত থাকতেন। সেরকমই একটা ঘরে নৃত্য হতো, সঙ্গীত হতো। সেই ঘরটিকেই বলা হয়েছে এখানে জলসাঘর। পুরো গল্পটি কিন্তু এই জলসাঘরকে কেন্দ্র করেই রচিত। আমরা গল্পটির বিষয়বস্তু পড়তে পড়তে জানতে পারবো সমস্তটা। দেখো, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা জলসাঘর একটি অসাধারণ ছোট গল্প, যা বাংলার জমিদার সমাজের পতনের করুণ ও বাস্তব চিত্র কিন্তু তুলে ধরেছে। গল্পটি প্রথমে সাহিত্যে, পরে চলচ্চিত্রে অর্থাৎ সত্যজিৎ রায়ের পরিচালিত জনপ্রিয়তা অর্জন করে। এই গল্প কেবল এক জমিদারের ব্যক্তিগত করুণ কাহিনী নয়, বরং একটি যুগের, একটি সংস্কৃতির এবং এক শ্রেণীর অবক্ষয়ের নির্মমের দলিল। গল্পের মধ্যে আমরা দেখতে পাবো বিশ্বম্ভর রায়ের করুণ চিত্র, এবং তিনি এককালে জমিদার ছিলেন, কিন্তু এখন তিনি বাস্তবে সেই জমিদার থেকে সরে এসেছেন আর কি। তার হাতে এখন আর সেরকমই কোনো ধন সম্পদও নেই এবং সেরকম কিচ্ছু নেই, টাকা পয়সাও নেই, শুধু বাড়িটাই রয়ে গেছে তার কাছে। গল্পটির মূল চরিত্র হলেন জমিদার বিশ্বম্ভর রায়, যিনি একসময় প্রতিপত্তিশালী জমিদার ছিলেন। তার প্রাসাদে ছিল সঙ্গীত, নৃত্য, পানভোজনের জাঁকজমক, যার কেন্দ্রবিন্দু ছিল জলসাঘর। কিন্তু কালের নিয়মে তার জমিদারি অর্থ সম্পদ, আত্মীয় স্বজন, এমনকি স্ত্রী ও সন্তান পর্যন্ত হারিয়ে যায়। তবু তিনি অতীত গৌরব আঁকড়ে ধরে বসে থাকেন। বাস্তবতাকে অস্বীকার করে তিনি শেষ দিন পর্যন্ত নিজের অহংকার, মর্যাদা ও জমিদারি মর্যাদা ছায়ার দিনে কাটাতে চান। শেষমেশ তিনি একাকিত্ব ও দারিদ্র্যে পরিণত হন। গল্পের কেন্দ্রীয় থিমটা হচ্ছে জমিদার শ্রেণীর অবসান। এটাই মূল কেন্দ্র কিন্তু গল্পটির। একসময় বাংলার গ্রামেগঞ্জে জমিদার শ্রেণী ছিল সর্বেসর্বা, সেটা আমরা সকলেই জানি। কিন্তু ব্রিটিশ আমলের পর জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার সঙ্গে সঙ্গে এদের যে অর্থনৈতিক ও সামাজিক ক্ষমতা সেটাও কিন্তু ধ্বংস হতে থাকে। বিশ্বম্ভর রায় ছিলেন সেই শ্রেণীর প্রতিনিধি যিনি এই পরিবর্তন কিন্তু মেনে নিতে পারেননি। এককালে যেমন তিনি রাজত্ব করেছেন, তিনি ভাবছেন যে সবকালে তিনিই রাজত্ব করবেন। তবে বিশ্বম্ভর রায় মানুষটি খারাপ নয়, গল্পের মধ্যে আমরা তার খারাপ গুণগুলি দেখতে পাইনি। তিনি তার সম্পত্তি হারালেও জমিদারের যে মানসিকতা সেটা কিন্তু তিনি ত্যাগ করতে পারেননি। ঠিক যেমনভাবে অনেক ঐতিহ্যবাদী সমাজ সময়ের সঙ্গে তাল মেলাতে ব্যর্থ হয়, অবলুপ্ত হয়, তেমনি কিন্তু তিনি ধ্বংসের দিকে ধাবিত হন। পুরো গল্পটি আমরা
দেখতে পাবো গল্পটির মধ্যে বিশ্বম্ভর রায় কীভাবে এগিয়ে চলছেন, একদম মৃত্যুর দিন পর্যন্ত পুরো ফুটে উঠেছে গল্পের মধ্যে। গল্পটি যদি আমি লাইন বাই লাইন তোমাদের সাথে ডিসকাস করতে পারতাম তাহলে খুবই ভালো হতো। যদি তোমাদের লাগে, অর্থাৎ তোমাদের যদি চাহিদা থাকে যে পুরো লাইন বাই লাইন পড়ানোর, অবশ্যই কমেন্ট করতে পারো আমাকে, আমি তাহলে চেষ্টা করব পুরো গল্পটি পড়ার। গল্পের মধ্যে আরও একটা চরিত্র আমরা দেখতে পাবো, যেটা বিশ্বম্ভর রায়ের অপোজিট চরিত্র আমরা বলতে পারি। নাম কি? মহিম গাঙ্গুলি। এটা কিন্তু পরীক্ষার ক্ষেত্রে মহিম গাঙ্গুলির চরিত্রটা খুব এসে থাকে। মহিম গাঙ্গুলির চরিত্রটা হচ্ছে জলসাঘর গল্পে বিশ্বম্ভর রায়ের বিপরীতে। তিনি নতুন সামাজিক ও মানসিক পরিবর্তনের প্রতিনিধি হিসেবে উঠে এসেছেন। তিনি বুঝিয়ে দেন, যারা সময়ের স্রোতে গা ভাসাতে জানেন তারাই কিন্তু টিকে থাকেন সমাজে। আমাদেরকেও কিন্তু সমাজের পরিবর্তনের সাথে সাথে নিজেকে পাল্টাতে হয়। তার চরিত্রটি কিন্তু ছোট হলেও কিন্তু গল্পের মূল বক্তব্য প্রতিষ্ঠায় কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই গল্প থেকে অনেক ছোট প্রশ্ন বড় প্রশ্ন হয়ে থাকে। কী রকম প্রশ্ন হয় সে সম্পর্ক আমি ভিডিও দেব তোমাদের নেক্সট ভিডিওতে। তোমরা আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের লাগবে কি না। জলসাঘর গল্পটি কেবল এক জমিদারের পতনের কাহিনী নয়। আমি যে বললাম বিশ্বম্ভর রায়ের পতন ঘটছে, সেটা শুধু পতনটাই নয়, এটি একটি ঐতিহাসিক ও সাংস্কৃতিক দলিল, যা বাংলার জমিদার শ্রেণীর শেষ সময়কে গভীর সংবেদনশীলতা তুলে ধরে। এটি এমন এক গল্প যা সময়ের পরিবর্তনের বাস্তবতা মেনে নেওয়ার শিক্ষা দেয়। সময় যেমন যেমন পরিবর্তন হতে থাকবে, আমাদেরকেও সেরকমভাবে পরিবর্তিত নিজেদেরকে করতে হবে। সময়ের সঙ্গে আমরা যদি তাল মেলাতে না মিলিয়ে চলতে পারি সমাজের সাথে, তাহলে কিন্তু আমরা আর টিকে থাকতে পারবো না এই সমাজে। তো এই হলো গল্পের পুরো বিষয়বস্তু বা সারসংক্ষেপ বলতে পারো আমি আলোচনা করে দিলাম আজকে আমার এই ভিডিওর মাধ্যমে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে। আমি চাইলে তোমাদের ফটো দিয়ে পড়াতে পারতাম, কিন্তু আমি পুরো লাইনগুলো এখানে টাইপিং করে লিখলাম তোমাদের সুবিধার জন্য। এই গল্প থেকে কীরকম প্রশ্ন হবে, কীরকম উত্তর হবে, সমস্তটাই আমি আলোচনা করব আমার নেক্সট ভিডিওতে। আর লাস্ট যে লাইনগুলো আমি বলবো সেগুলো খুবই ইম্পর্টেন্ট লাইন। এই ইম্পর্টেন্ট লাইনগুলো একটু শুনে নাও। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় অত্যন্ত সূক্ষ্ম দৃষ্টিভঙ্গিতে এক সমাজ ও যুগের অবসানের ছবি এঁকেছেন এই গল্পের মধ্যে। পাঠক এই গল্প পড়ে করুণা বোধ করেন, কিন্তু সেই করুণার মধ্যেই থাকে এক গভীর সত্য। কি সত্যটা? না, অহংকার পতনের মূল। আমরা সকলেই জানি অহংকার এক সময় থাকলেও চিরকাল স্থায়ী নয়, এক সময় তার পতন ঘটবেই। আর বাস্তবতা থেকে মুখ ফিরিয়ে থাকলে শেষমেশ শূন্যতায় কিন্তু নেমে আসে। এই গল্প থেকে আমরা এই জ্ঞানটা পেয়ে থাকি। যদি আজকের ভিডিওটি ভালো লাগে তোমাদের, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এরকমই নতুন নতুন ভিডিও পেতে। আর গল্পটি যদি ভালো লেগে থাকে বা আমার পড়ানোটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবে, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে।